আজকে নতুন একটি বই। তো নরমালি আমি কি করি যে বই নিয়ে রিভিউ দিই। তো আজকে রিভিউটা ঠিক না, আজকে আছে বই নিয়ে আমার কিছু কথা, সেগুলো আমি একটু বলতে চাচ্ছি। তো এই বইটা আছে খুবই নামকরা একটি বই, জাপানিজ বই। বইটার নাম হচ্ছে ইকিগাই। তো ইকিগাই জিনিসটা কি সেটা নিয়ে একটু কথা বলি। এটা জাপানিজ ওয়ার্ড অবশ্যই। তো এখানে বলা হচ্ছে যে ভালো থাকা, অর্থাৎ এই ভালো থাকার জন্য আমরা যা যা করতে পছন্দ করি, যার সাথে মিশতে পছন্দ করি, যেখানে যেতে পছন্দ করি, যেটা করতে পছন্দ করি, সেটা করেই বেঁচে থাকা এবং দীর্ঘদিন যাবৎ বেঁচে থাকা, এটাকে ওরা বলতেছে ইকিগাই। এবং এই ইকি শব্দটা ওরা একটা দ্বীপ নিয়ে আসছে, যে ওখানে একটা ইকি নামে একটা দ্বীপ আছে। তো সেখানকার লোকজন দেখা যায় অনেক দিন ধরে বাসে, বহু বছর ধরে। তো সেই রহস্য খুঁজতে গিয়ে একজন ওখানে রিসার্চ করে এবং তাদের মধ্যে থেকে দেখা যায় তারা কি কি করে, এবং সেটা নিয়েই মেনলি এই বইটা লেখা এবং লিপিবদ্ধ করা। এবং সেই বইটাতে এখানে আসলে 10টা রুলসের কথা বলা হচ্ছে, যে এই 10টা রুলস মানলে আমরা দীর্ঘদিন যাবৎ বাঁচতে পারি। তো এখন এই বইটার ডিটেলসে যখন আমি বই রিভিউটা করব তখন সেটা নিয়ে কথা বলবো। আপাতত আমার ভাষ্যটা বলে যে এই যে বেঁচে থাকা বা ভালোভাবে বেঁচে থাকা, আমরা কিন্তু আসলে এই প্রসেসটার মধ্য দিয়েই আছি। তো কীভাবে প্রসেসটার মধ্যে দিয়ে আছি এটা হয়তো বই লিপিবদ্ধ করা হয়েছে, বাট আমরা এটা কিন্তু করেই যাচ্ছি। যেমন আমি যদি আমার কথা বলি, তার আগে একটু ডাক্তার লুৎফর রহমানের কথা বলি। যখন ওনার বই তো আমি পড়েছি, তো ওখানে একটা জায়গায় উনি বলছে যে মানুষের মধ্যে আসলে এত বড় একটা সান্ত্বনার জগৎ আছে, তো সেখানে যে সে যত কষ্টই পাক তার একটা সান্ত্বনা খুঁজে নেয়। কথা কিন্তু বাস্তব। আমরা এই যে আমাদের খুব আপনজন বাবা মা যখন মারা যায় বা মনে হয়েছে বেঁচে থাকা অবস্থায় তাদের একদিন ছাড়া আমরা চলতে পারবো না, কিন্তু যখন মারা যায় তখন দেখছে একদিন 2 দিন 3 দিন ঠিকই, তারপর থেকে আমরা ভাত খাচ্ছি, চলাফেরা করছি, স্বাভাবিক জীবনযাপন করছি। আমার ছোটোকালে আমার এক বন্ধুকে আমি দেখেছি, তার বাবা মারা গেল, 1 মাসের মধ্যে তার বাসার টেলিভিশনটা নিয়ে সে বাজারে সারতে নিয়ে যাচ্ছে, টেলিভিশনটা ঠিক করে সে দেখবে। নিজেদের জীবনযাপন, নিজেদের আনন্দে কিন্তু কোনো ঘাটতি হয় না। আমার নানা বাড়ির কথা যদি আমি বলি, তখন আমি খুব ছোট্ট, তো সেটাও আমার মনে দাগ কেটেছিল। আমার নানারা 5 ভাই, তো সবার যে বড় আমার বড় নানা, তো বড় নানা যখন মারা গেল, তো তখন সবাই তো কান্নাকাটি। তো তার একটা ছোট মেয়ে, সে আমারই প্রায় বয়সী, সেও খুবই কান্নাকাটি, আমার খালা আর কি। তো আমাদের এলাকার একটা আছে, এবং অন্যান্য এলাকায় হয়তো আছে যে মানুষ মারা গেলে তাদেরকে খাওয়ায়, এটা আমাদের এলাকায় বলে যে খানা করা। তো যখন সে খানার দিন হলো, সবারকে দাওয়াত করা হলো, আমরাও গেলাম। তো তখন দেখি যে খালাটা কান্নাকাটি করছিল তার বাবা মারা যাওয়ার দিন। ঠিক 1 মাসের ব্যবধানে ওই দিন সে প্লেট নিয়ে কোথায় বসবে এবং বাচ্চাদের সাথে সে হইহুল্লোড় করে, মানে খাওয়ার জন্য সে খুব খুশি। তো এইভাবে আসলে আমরা ভালো থাকার একটা উপায় খুঁজে বের করি। তো সেটাকেই হয়তো এখানে লিপিবদ্ধ করছে বলে এটা আমাদের কাছে নতুন মনে হচ্ছে, কিন্তু এই জিনিসটা আমাদের কাছে আসলে নতুন কিছু না। আর একটা জিনিস যেটা, যে এটা আসলে যেহেতু জাপানিজ বইয়ের, আমি আসলে এখানে সমালোচনা করব না, কারণ অত বড় জ্ঞানী আমি না, তবে আলোচনা তো করতেই পারি। তো সেই জায়গা থেকে বলছি যে এখানে 10টা রুলসের কথা বলা হচ্ছে, কিন্তু 10টা রুলস আসলে আমাদের মানতে হবে না। আমাদের মেন মোটোটা ঠিক রাখতে হবে যে আমরা কীভাবে ভালো থাকতে পারি। যেমন কীভাবে 10টা রুলস নামে ছোটো করে একটাতে আমি চলে আসলাম, সেটা আরেকটু উদাহরণ দিই। আমাদের যেটা হয় আর কি, যেমন আমাদের বছরে তো যেহেতু মুসলিম 2টা ঈদ হয়, তো ঈদের সময় আমরা কী করি, যে যখন ঈদগাহে যাই, তো গ্রাম অঞ্চলে অনেকেই অশিক্ষিত বা অল্প শিক্ষিত বা আমাদের অনেক সময় মাথায় থাকে না, তখন কিন্তু ইমাম সাহেব দাঁড়িয়ে প্রথমেই বলে দেয়, হ্যাঁ, যে আপনারা ঈদুল ফিতর বা ঈদুল আজহার ওয়াজিব নামাজ 6 তাকবীর সহ ইমামের পিছনে দাঁড়িয়ে পড়ার নিয়ত করছে, এইভাবে নিয়ত করবেন। তো উনি এরপরে আস্তে আস্তে কাটছাট করে, এরপরে বলে যে ঈদুল ফিতরটা বাদ দেন, তারপরে হয়তো ওয়াজিবটা বাদ দেন। এখন বলতে বলতে শেষ পর্যায়ে বলে যে আপনারা যদি কিছুই না পারেন, শুধু বলেন যে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছে, আল্লাহু আকবার। তো আমার কথা, এই 10টা রুলস ফলো করার আপনার দরকার নেই। আপনি আসলে ভালো থাকার জন্য কি করতে হবে সেটা চিন্তা করেন। তো আমার মনে হয় যে ভালো থাকার জন্য আসলে নিজেকে ব্যস্ত রাখতে হবে, বা আপনি যেটা করতে ভালোবাসেন সেটা করেন। এবং সবসময় যে আপনার একই জিনিস করতে হবে সেটা নাও হতে পারে, আপনার পরিস্থিতির সাথে সাথে সেটা চেঞ্জ হতে পারে। যেমন আমি যদি আমার কথা একটু ছোট্ট করে বলি, সেটা হচ্ছে আমি যখন গ্রামে থাকতাম, তো যখন আমার খুব মন খারাপ হতো, তখন আমি কী করতাম, বাইসাইকেল নিয়ে বিভিন্ন গ্রাম অচেনা গ্রাম, সব গ্রাম তো আমি চিনি না, মানে ইচ্ছা মতো বাইসাইকেল চালাতাম, যেদিকে যাই নতুন নতুন গ্রাম। এমন হয়েছে যে বাইসাইকেল চালাতে চালাতে কোনো একটা রাস্তা দিয়ে 1 পায়ে পথ, একটা বাঁশের শাঁখো কারো বাসার মধ্যে ঢুকে যাচ্ছে, এভাবে আমি নতুন জায়গায় ঘুরতাম। তো এইভাবে আমি ভালো থাকতাম। এরপরে যখন ঢাকাতে আসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে, তখন এসে যখন খুব মন খারাপ হতো, তখন কী করতাম, তখন আমি টিএসসির মাঠে গিয়ে বসে থাকতাম, চারুকলার ভিতরে গিয়ে গ্রাম লাগতো, ওখানে গিয়ে বসে থাকতাম। তো এভাবে আমার ইউনিভার্সিটি লাইফ শেষ হলো। এরপরে যখন আমি একটা সিএ ফার্মে ঢুকলাম, তারপরে জবে আসলাম, তো এটা তো আরও যান্ত্রিক লাইফ।
তো তখন আমি কি করতাম, এখান থেকে যখন সারাদিনের খুব ব্যস্ততা, খারাপ লাগা এইসব কিছু ঝেড়ে ফেলার জন্য আমি বাসায় ঢোকার আগে কী করতাম, যে ওই ঢাকা ভার্সিটির লাইব্রেরির পাশে যে হাকিম চত্বর, ওখানে কিছু গাছপালা আছে, চুপচাপ নিজের মনে আপন মনে দাঁড়ায় থাকতাম, এক কাপ চা খেতাম, তারপর হয়তো বাসায় যেতাম। তো এটা আমার দৈনিকের রুটিন। সারাদিনের ক্লান্তি আমি এভাবে ওখানে যেয়ে দূর করতাম, ওই গাছপালার নিচে দাঁড়িয়ে বা এক কাপ চা খেয়ে এরপরে বাসায় গিয়ে আবার নতুনভাবে রিফ্রেশে নিউ স্টার্ট করতাম। তো এটা যেমন আমার ওই লাইফের ভালো থাকা। এখন আমি কি করি, এখন হয়তো অনেক সময় সেই হাকিম চত্বরে আমি যাওয়ার সুযোগ পাচ্ছি না, কারণ অফিস টাইমটা হয়তো আরও বেড়ে যাচ্ছে বা ওইদিকে আর যেতে ভালো লাগছে না। এখন আমার যখন বাসায় আমি আছি, তখন খুব যখন মন খারাপ হচ্ছে, তখন আমি কি করি, সেটা হচ্ছে আমি রাত 10টা বাজুক 11টা বাজুক বাসা থেকে বের হয়ে যাই। বের হয়ে আমি যেহেতু থাকি এখন আজিমপুর কবরস্থানের সামনে বা ওই মোড়টাতে গিয়ে আমি দাঁড়াই। তো ওখানে নর্মালি যেহেতু নিউ মার্কেট আছে বা গালসিয়াম বিভিন্ন মার্কেট আছে, তো প্রচুর লোকজন কামরাঙ্গীরচর বা ওইদিকে থাকে। তো আমি দেখছি সবাই যাচ্ছে এবং প্রত্যেকের দিকে তাকায় দেখছি প্রত্যেকে একটা প্রেশান এবং এক একটা দুশ্চিন্তা, এবং কেউ কিন্তু আস্তে স্লো বা ওইভাবে যাচ্ছে না, সবার মধ্যে একটা হতাশা নিয়ে যাচ্ছে। তো এইভাবে মানুষগুলো দেখি, তাদের মুখগুলো দেখে আমি তাদের অবস্থা রিড করার চেষ্টা করি। এভাবে আমি কিছু সময়ের জন্য নিজেকে অন্য জগতে চলে যাই, আর সেভাবেই কিন্তু আমি ভালো থাকার চেষ্টা করি। তা আমার কথা হচ্ছে যে যেভাবে আপনি ভালো থাকেন, যা করলে আপনার ভালো লাগে, যে উপায়ে করলে ভালো লাগে, সেটা আপনাকে করতে হবে। তবে এই করাটা যেন কখনোই অবৈধ পথে না হয় এবং কাউকে কষ্ট দিয়ে না হয়, এবং এর সাথে সাথে আপনাকে যেটা করতে হবে, ব্যস্ত থাকতে হবে। এখানে যে 10টি রুলস, এর মধ্যে ব্যস্ততা আছে, আমি যা বললাম বাইরে কিছুই যাচ্ছে না। কিন্তু একটা জিনিস আছে, হাসার কথা। পাগলও তো হাসে। এখন হাসলে যে ভালো হবে তা না, মানে আপনার সাথে যেটা সঠিকভাবে যায় সেটা করতে হবে। হাসবেন, ভালো বন্ধুবান্ধবের কথা বলা হচ্ছে সাথে থাকতে হবে, সেটা রাখবেন। কিন্তু প্রথম কথা হচ্ছে যে আপনি নিজেকে ভালো লাগানোর জন্য অন্যের ক্ষতি না করে বৈধ উপায় যেটা করলে আপনার ভালো লাগে সেটাই করবেন, এবং এইটা থেকে কখনোই বিচ্যুত হবেন না। পাশাপাশি আপনি ব্যস্ত থাকার চেষ্টা করবেন। ব্যস্ত থাকলে কি হয়, কিভাবে সুস্থ থাকা দীর্ঘদিন বাঁচা যায় সুস্থভাবে, শুধু বাঁচলেই কিনতে হবে না, সুস্থভাবে বাঁচতে হবে। তো সেটা নিয়ে আমি যেহেতু আমার পারিবারিক কথাই চলে যাচ্ছে, সেখানে আরেকটু কথা বলি। আমার আব্বারা 6 ভাই 1 বোন। তো সেখানে আমার খুব ছোটোকালে আমার বাবারা যখন খুব ছোট, তখন আমার দাদা মারা যায়। তো সেখানে আমি আমার বড় কাকা, যে আমরা বড় আব্বা বলি, সে হচ্ছে মানে এক অর্থে বাবার মতো দায়িত্ব পালন করে, তার পরবর্তী ভাইগুলোকে তারা মানুষ করে, বোনটাকে বিয়ে দেয়, এরকম। তো আমার তার মানে কি, ছোটোকাল থেকে আমার বড় কাকা প্রচুর পরিশ্রম করে, এবং এখন পর্যন্ত সে মাঠে যায়, বাইসাইকেল চালায়, বাজারে চা খেতে যাচ্ছে, খেতে চাষবাস করতেছে, বেগুন লাগাচ্ছে, সবই সে করতেছে, এবং সে খুব সুস্থ। আমার বাকি 5 কাকা থেকে সে সুস্থ। কিন্তু আমার যে মেজো কাকা, তার হার্টের সমস্যা হয়ে গেছে। তারপরে যে সেজো, তার ডায়াবেটিক্স। আমার আব্বা যে নোয়া, তার ডায়াবেটিক্স। তারপরে যেজন ফুল, তার ডায়াবেটিক্স। যে সবার ছোট, তার ডায়াবেটিক্স। কারণ এরা সারাদিন ঘুরে বেড়ায় এবং বাজারে যায়, চা খায়, ঘুরে বেড়ায়। এখন এটা কেন করে? আমরা হলাম জোতদার ফ্যামিলি। তো এখানে 3টা জোত ছিল, বলা হয়ে থাকে যে 4টা জোত হলে নাকি জমিদার। তো আমার পূর্বপুরুষরা হয়তো জমিদারের কাছাকাছি গিয়েছিল, তো তাদের সেই জমি জাতি এখনও নাই, কিন্তু অভ্যাসটা রয়ে গেছে। তার মানে এই যে কাজ করলে, ঘুরে বেড়ালে আসলে সুস্থভাবে বেশি দিন বাঁচা যায় না, বা বেশি থাকলে সেটাকে সুস্থতা বলে না। যেটা আমার বড় কাকার মধ্যে আমি দেখি, সে এখনও সেই লেভেলের স্ট্রং, কিন্তু আমার বাবা বা অন্য কাকারা কিন্তু সেই ধরনের না। তার মানে আপনাকে কি করতে হবে, শুধু ভালো লাগলে সেটা করে সেভাবে বেঁচে থাকলে হবে না, সুস্থভাবে বেঁচে থাকতে হবে। আর এর জন্য আমার মনে হয় আপনার যেভাবে করলে ভালো হয় সেটাই। এটা আমরা সবাই করছি, হয়তো সেখানে বইয়ে বলা আছে, বাট এটা আমরা আমাদের মতো করে করব। কারণ জাপানের সব কিছু মিলবে না, তাদের এনভায়রনমেন্ট আলাদা, তাদের স্টেমিনা, শক্তি, সামর্থ্য সব কিছু আলাদা। এবং কিছুদিন আগে তো সম্ভবত একটা নিউজেও দেখলাম যে জাপানের 45 জন লোক সম্ভবত নিঃসঙ্গভাবে বাসায় মারা গেছে। তো সব কিছুতে আসলে বেশি দিন বাঁচলেও যে ভালো তা না, সুস্থভাবে সবাইকে নিয়ে বাঁচলে এবং আপনার পরিবেশের সাথে খাপ খায় যেটা ভালো আপনার জন্য, সেটাকে রেগুলার মেনে ভালো থাকতে হবে। এবং এই ভালো লাগা যে সবসময় একরকম থাকবে তা না, ওই যে বললাম পরিস্থিতির কারণে এক এক সময় এক একটা জিনিস ভালো লাগতেই পারে, সেই ভালো লাগাতে চলতে হবে। এবং এই সুখ বা সুস্থভাবে থাকা, হ্যাপিনেসটাকে রেগুলার পার্সু করে চলে যেতে হবে। তাহলেই আমার মনে হয় ভালো থাকা যাবে। এই আমাদের সবার জীবনে এক একটা ইকিগাই আছে, আমরা সেটাকে ফলো করলে হবে। জাস্ট বইটা থেকে আমরা একটা ধারণা নিতে পারি।